জাবিয়ান তার কথা শুনে একটু কষ্ট পায়, কিন্তু তা প্রকাশ করে না। নিচেই হানিয়ার হিজাব খুলে দিতে থাকে, হানিয়া বাধা দেওয়া সত্ত্বেও। হিজাব খোলা শেষ হওয়ার পর বাথরুমে গিয়ে মগে করে পানি এনে একটা রুমাল ভিজিয়ে তার মুখ মুছিয়ে দেয়। হানিয়া থেকে বাধা দিতে গেলে হানিয়ার দু হাত এক হাতের মুঠোয় নিয়ে অন্য হাত দিয়ে কাজটা করে। হানিয়ার শরীর এমনিতেও ভালো লাগছে না, তাই জোর খাটিয়ে নিচের হাতটা ছাড়াতে পারে না, কিন্তু তার ভীষণ রাগ পাচ্ছে। মানিয়েছে এমন কাহিনীর। হানিয়াকে রুমে ফ্রেশ করিয়ে দিয়ে তাকে শুয়ে দেয়। তার নিচের একটা ট্রাউজার আর ফুল হাতা টি শার্ট নিয়ে চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে হানিয়া শুয়ে শুয়ে ভাবতে থাকে, সুস্থ হয়ে তাকে সব সত্যি বের করতে হবে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আবরারের কারণে জাবিয়ান হানিয়ার উপর এতদিন নির্যাতন করেছে। যদি তাই হয়, হানিয়াও তাকে ছেড়ে কথা বলবে না। দোষটা হয়তো তার ভাই করেছে, কিন্তু সে কেন এর ফল ভোগ করলো? আর স্পর্শের রহস্য সে খুঁজে বের করবে বলে ঠিক করে। এসব কথা ভাবতে ভাবতেই হানিয়া ঘুমিয়ে পড়ে। জাবিয়ান শাওয়ার নিয়ে এসে দেখে হানিয়া ঘুমিয়ে পড়েছে। সে মাথা ভালো করে মোছে। ঘরের ডোর লক করে এসে হানিয়ার একদম গা ঘেঁষে শুয়ে পড়ে। তার মাথাটা ভার লাগছে, তাই সেও ঘুমাবে বলে ঠিক করে। ফোনের ঘড়িতে সময় দেখে নিয়ে 2 ঘন্টা পরের অ্যালার্ম সেট করে চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসছে না তার। চোখে ঘুম কিন্তু ঘুম আসছে না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? সে এতক্ষণ এপাশ ওপাশ করে তাতেও কাজ হয় না। কি মনে করে হানিয়ার দিকে তাকায় সাবিয়ান, নাকি হানিয়া শান্তভাবে এক গালের নিচে হাত রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। কি মনে করে হানিয়ার মাথাটা আলতো করে ধরে নিচের বাহুতে রাখে, তারপর এক হাতে হানিয়ার পিঠে রেখে আরেক হাত হানিয়ার মাথায় রেখে চোখ বন্ধ করে। না, এখন তার ঘুম আসছে। একটা মাস সে এমন শান্তির ঘুমের জন্য ছটফট করেছে, কিন্তু যার কাছে এত শান্তি, তার জীবনই তো ছিল টানাটানির মাঝে। কিছুক্ষণের পর জাবিয়ানও ঘুমিয়ে যায়। হানিয়াকে বাসায় আনার পর থেকে জাবিয়ানি তার সব কাজ করে দেয় বা করতে চায়। হানিয়া তার হেল্প নেয় না একদমই। তার কোনো সাহায্যের প্রয়োজন হলে কুলসুম বা রসি বেগমকে ডাকে। জাবিয়ান আগ বাড়িয়ে তাকে সাহায্য করতে আসলেও হানিয়া তাকে মানা করে দেয়। হানিয়ার এমন ইগনোর জাবিয়ানকে ভীষণ কষ্ট দেয়, কিন্তু কেন দেয় সে নিজেও জানে না। সময়টা এখন সন্ধ্যা। জাবিয়ান অফিস থেকে ফিরেছে মাত্র। ঘরে ঢুকে এমন একটা দৃশ্য সে দেখে যা তার বুকের ভীষণ ভারী করে তোলে। হানিয়ার মাথার ব্যান্ডেজটা 2 দিন আগেই খোলা হয়েছে। অপারেশনের জন্য তার মাথার সবগুলো চুল ছেঁটে ফেলা হয়েছিল। হানিয়া আয়নার সামনে বসে থমথমে চোখে একবার নিচের কাটা জায়গাগুলোতে আঙুল বোলায়, আবার একবার নিচের চুলহীন মাথার প্রতিচ্ছবি দেখে। চুলহীন এই রূপ যেন তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় তার হারানোর গল্প। একটি মেয়ের কাছে তার চুল কেবল সৌন্দর্যের অংশ নয়, এটি তার ব্যক্তিত্বের ছোঁয়া, তার আত্মবিশ্বাসের প্রতীক। চুলের প্রতিটি আঁচড়, প্রতিটি ভাঁজে যেন লুকিয়ে থাকে তার শৈল্পিকতা। আজ সেই শূন্যতায় হানিয়া নিচের মধ্যে হারিয়ে যাচ্ছে, কারণ নারীর সৌন্দর্য তো কেবল বাহ্যিক নয়, বরং তার গভীর অনুভূতির প্রতিচ্ছবি। চোখ দিয়ে গড়িয়ে পড়েছে অশ্রু। জাবিয়ানের কাছে দৃশ্যটি খুবই হৃদয় বিদারক লাগে। জাবিয়ান গুটি গুটি পায়ে হেঁটে হানিয়ার পেছনে এসে দাঁড়ায়। আয়নার মাধ্যমে পেছনে দাঁড়িয়ে থাকা জাবিয়ানকে দেখে হানিয়া চট করে নিজের চোখের পানি মুছে নেয়। সে তার দুর্বলতা কাউকে দেখাতে চায় না, বিশেষ করে জাবিয়ানকে। সে বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর সেই জায়গা ছেড়ে বেলকনির দিকে যেতে চায়, কিন্তু জাবিয়ান তা করতে দেয় না। সে তার হাত ধরে আটকে দেয়। হানিয়াকে নিচের মুখোমুখি করে দাঁড় করিয়ে তার 2 গালে হাত রেখে কণ্ঠে কিছুটা মায়া নিয়ে বলে, কষ্টে মন ভারী করো না বধুয়া। যা হারিয়েছে তা সময়ের স্রোতে ফিরে আসবে অন্য রূপে, অন্য গভীরতায়। হারানোর শূন্যতা পূরণ হবে নতুন প্রাপ্তির দীপ্তিতে। মনে রেখো, জীবনের প্রতিটি ক্ষতি তার চেয়ে বহুগুণ আশীর্বাদ এনে দিতে জানে। অপেক্ষা করো, তুমি যা হারিয়েছো তার চেয়ে অনেক গুণ বেশি কিছু নিয়েই তুমি আবার উজ্জ্বল হবে। জাবিয়ানের কথায় কিছু একটা ছিল যা হানিয়ার অশান্ত মনে শান্তির বাতাস বইয়ে দেয়। জাবিয়ান তার বৃদ্ধাঙ্গুলির দ্বারা হানিয়ার চোখের অবশিষ্ট পানিটুকু মুছে দেয়। তারপর তার
কপালে ছোট্ট করে একটা চুমু দেয়। জাবিয়ান হানিয়াকে ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালে হানিয়া বলে ওঠে, যেগুলোর প্রাপ্য আমি ছিলাম না, কিন্তু ভাগ্য আমাকে সেগুলো দিয়েছে। সেগুলোর পরিবর্তে আমি এবার কি পাবো? অতীতে আমার যেসব সুখ পাওয়ার কথা ছিল তা যে কতটা পেয়েছি তা আপনি আমি দুজনেই জানি। এবার ভাগ্য আমাকে কি দেবে? সুখের নরম পরশ, নাকি অভিশপ্ত অতীতের ছায়া পুনরায় আমাকে গ্রাস করবে? জাভিয়ান শান্ত চোখে হানিয়ার কথাগুলো শুনে কিন্তু কোনো জবাব দিতে পারে না। তার শব্দভাণ্ডারের কোনো শব্দ খুঁজে পায় না যার দ্বারা সে হানিয়ার প্রশ্নগুলোর জবাব দিবে। হানিয়া বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে উত্তরের আশায়। যখন দেখে জাভিয়ান নিরুত্তর তখন সে চলে যায় বেলকনিতে। সেখানে গিয়ে বসে পড়ে নিচের দুঃখ বিলাস করতে। সেদিন রাতে তাদের মধ্যে তেমন একটা কথা হয় না। হানিয়া আস্তে ধীরে নিজের সব কাজ নিজে করে নেয়। জামিয়ান তাকে সাহায্য করতে চাইলে হানিয়া গম্ভীর কণ্ঠে তাকে নিষেধ করে দেয়। রাতে দুইজনে ঘুমিয়ে পড়ে নিজেদের মনে কিছু জমানো কথা নিয়ে। মাঝরাতে হানিয়ার ঘুমটা ভেঙে যায় কিছু একটা পড়ে যাওয়ার শব্দে। চোখ মেলে পাশে তাকিয়ে দেখে জামিয়ান পাশে নেই। শোয়া থেকে উঠে বসে ওয়াশরুমের দিকে উকি দিয়ে দেখে ওয়াশরুমের দরজাও বন্ধ। তার মানে জামিয়ান ওয়াশরুমে যায়নি। হানিয়া বেড ছেড়ে দাঁড়ায়। বেলকুনি থেকে জামিয়ানের গলার আওয়াজ পাওয়ায় সে বেলকুনির উদ্দেশ্যে হাঁটা দেয়। জাভিয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে হানিয়া দাঁড়ায়। রাত গভীর হয়ে জাভিয়ান চাপা স্বরে বলা কথাগুলো হানিয়া সহজেই শুনতে পায়। জাভিয়ান ফোনে কাউকে ধমকে বলছে, আপনি কই ছিলেন? ও নিজের ক্ষতি করলো কিভাবে? আমি আপনার কোনো এক্সকিউজ শুনতে চাই না। আপনার মানতে হবে এবার ভুলটা আপনার। যাই হোক, ইঞ্জেকশনটা দেওয়ার সময় তো হয়ে গেছে। কালকে ইঞ্জেকশনটা দিয়ে দিন। ও নেই তো কি হয়েছে? আমি স্পর্শর ভাই, এখনও বেঁচে আছি। স্পর্শর জন্য আমি যথেষ্ট। আপনি আমাকে ইঞ্জেকশনটার নাম মেসেজ করে দেন আর অবশিষ্ট ডোজটা কালকেই দিয়ে দেন। সামনের ডোজ দেওয়ার সময় হওয়ার আগেই আমি ওটা নিয়ে আসবো। জাভিয়ানের মুখে স্পর্শের নাম শুনে হানিয়া চমকে যায়। তার উপর জাভিয়ানের কথা এটাই ইন্ডিকেট করছে যে স্পর্শ বেঁচে আছে। তাহলে কোথায় স্পর্শ? হানিয়া আবার শুনতে পায় জাভিয়ান বলছে, আচ্ছা, আমি এখন রাখছি। ওর খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। কথাটা বলে জাভিয়ান ফোনটা কেটে দেয়। হানিয়া জাভিয়ানের ফোন কাটা দেখে তাড়াতাড়ি করে রুমে এসে নিচের জায়গায় শুয়ে পড়ে। জাভিয়ান আরো কিছুক্ষণ বেলকনিতে থেকে রুমে এসে হানিয়ার পাশে শুয়ে পড়ে। হানিয়া তখন ঘুমের ভান ধরে শুয়েছিল। হানিয়া এটা অন্তত বুঝতে পেরেছে যে জাভিয়ান স্পর্শের বেঁচে থাকার কথাটা কাউকে জানাতে চাচ্ছে না। আর এটাও বুঝতে পেরেছে ফোনে এতক্ষণ সব স্পর্শকে নিয়েই কথা হচ্ছিল। কিন্তু স্পর্শকে নিয়ে যদি কথা হয় তাহলে ওকে কিসের ইনজেকশন দেওয়ার কথা বলছিল জাভিয়ান? আর জাভিয়ান কেনই বা সকলের থেকে স্পর্শর বেঁচে থাকার কথাটা লুকাচ্ছে? আজ জাভিয়ানের আগেই হানিয়ার ঘুমটা ভেঙে গেছে, কিন্তু উঠতে পারছে না। জাভিয়ান তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হানিয়ার মন চাচ্ছে জাভিয়ানকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিতে। জড়িয়ে ধরে ঘুমানো ইটস ওকে, কিন্তু এমন আষ্টে পৃষ্ঠে ধরলে কার না মেজাজ গরম হয়? এমন করে ধরেছে বলেই তো ঘুমের মধ্যে হাঁসফাঁস লাগায়। ঘুমটা ভেঙে গেছে তার। হানিয়া শুয়ে ভাবছে কিভাবে সব সত্য বের করবে। আর স্পর্শকে এবার জাভিয়ান লুকিয়ে রেখেছে কেন দুনিয়া থেকে? হঠাৎই তার কালকের রাতে জাভিয়ানের বলা কথাগুলো মনে পড়ে। জাভিয়ান ফোনে কাউকে বলেছিল সে একটা ইনজেকশনের নাম মেসেজ করে দিতে। ব্যক্তিটি হয়তো নামটা মেসেজ করে দিয়েছে, তাই তার এখন কাজ হলো জাভিয়ান ওঠার আগে হানিয়াকে ওই ইনজেকশনের নামটা দেখতে হবে। কিন্তু এরও আগে তাকে শোয়া থেকে উঠতে হবে। হানিয়া ঘাড় ঘুরিয়ে দেখে জাভিয়ান তার দিকে মুখ করে শুয়ে আছে। জাভিয়ানের দু হাতের শক্ত বন্ধনে আবদ্ধ হানিয়া। হানিয়া কাত হয়ে শুয়েছিল, এখন ওঠার জন্য সোজা হয়ে শয়। জাভিয়ান বাহু থেকে নিচেকে ছাড়াতে মুচড়া মুচড়ি করতে থাকে। এতে করে জাভিয়ানের বাহু থেকে ছাড়া না পেলেও জাভিয়ান হাতের বাঁধন হালকা হয়। হানিয়া আস্তে আস্তে জাভিয়ানের হাত সরিয়ে শোয়া থেকে উঠে বসে, কিন্তু যেই না বিছানা থেকে নামতে যাবে তখনই পেছন থেকে একটা টান অনুভব করে। হানিয়া এই পর্যায়ে ভয় পেয়ে যায়।
জাভিয়ান যদি এখন উঠে পড়ে তাহলে সর্বপ্রথম সে তার ফোন হাতে নিবে, প্রতিদিনই এটাই করে। জাভিয়ান ফোন হাতে নেওয়া মানে হানিয়া আর কসমিন কালেও ইনজেকশনটার নাম জানতে পারবে না। কিভাবে পারবে? জাভিয়ানের ফোন তো লক দেওয়া। হানিয়া ভয়ে ভয়ে পেছনে ফিরে দেখে জাভিয়ানের ঘুম ভাঙেনি, বরং তার ওড়নার কিছু অংশ জাভিয়ানের পিঠের নিচে চলে গিয়েছে। হানিয়া ফোঁস করে শ্বাস ফেলে, ওড়নাটা জাভিয়ানের কাছে রেখেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বিড়াল পায়ে হেঁটে জাভিয়ানের অন্য পাশে গিয়ে দাঁড়ায়। তারপর বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা তুলে নেয়। স্টাডি টেবিল থেকে একটা ছোট্ট নোটবুক আর কলম নিয়ে চলে যায় বেলকনিতে। বেলকনিতে গিয়ে সেখানে রাখা বেতের চেয়ারের উপর বসে পড়ে হানিয়া। এতক্ষণ নিজেকে পাড়ার ছিচকে চোর লাগছিল। হানিয়া জাভিয়ানের ফোনের পাওয়ার অন বাটন চেপে স্ক্রিন অন করে। একটা মেসেজ দেখতে পায়। মিসেস জুলিয়া নামের একজন মেসেজটা পাঠিয়েছে। ইংরেজিতে একটা নাম লেখা। হানিয়া বুঝতে পারে এটা ইনজেকশনটার নাম হতে পারে। কিছু না ভেবে নামটা খাতায় টুকে নেয়। হানিয়ার ইচ্ছে হয় জাভিয়ানের ফোনটা একটু ঘেটে দেখতে, কিন্তু ফিঙ্গার লক আর পাসওয়ার্ড লক দেওয়া। হানিয়া আজ একটু বেশি সাহস দেখায়। সে বসা থেকে উঠে রুমে আসে। জাভিয়ান তখনও গভীর ঘুমে। গভীর ঘুমে হবে নাই বা কেন? একে তো কাল রাতে জেগেছিল কোনো এক টেনশনে। শুধু দুয়ে সকালে বা হয়েছে আর কত? মাত্র 6:45 বাজে। জাভিয়ান উঠে 8টা বা তারও পরে, তাই সে গভীর ঘুমে মগ্ন। হানিয়া জাভিয়ানের কাছে যাওয়ার আগে নোটবুক আর পেনটা ড্রেসিং টেবিলের একটা ড্রয়ারে রাখে, যেটাতে শুধু হানিয়ার কসমেটিক্স থাকে। আর জাভিয়ানও এই ড্রয়ারে হাত দেয় না কোনো সময়। নোটবুক রেখে যাওয়ার কারণ ওই হলো, বাই এনি চান্স যদি জাভিয়ান ঘুম থেকে উঠে পড়ে তাহলে যেন এটা না বুঝতে পারে যে হানিয়া তার ফোনের সিক্রেট জেনে গেছে। নোটবুক রাখা হলে হানিয়া এসে জাভিয়ানের পাশে এসে বসে। কাপা কাপা হাতে জাভিয়ানের পেটের উপর রাখা ডান হাতটা ধরে তর্জনী আঙুলটা নিয়ে যেই না ফোনের স্ক্রিনে রাখবে তখনই জাভিয়ান নড়ে চড়ে ওঠে। জাভিয়ান নড়ে ওঠাতেই হানিয়ার আত্মা লাফ দিয়ে ওঠে। সে জাভিয়ানের হাত ছেড়ে উঠে যেতে নিলে জাভিয়ান উল্টো হানিয়ার ধরে রাখা হাতটা নিচের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে, তার দিকে কাত হয়ে শোয়। হানিয়া ভেবেই নেয় জাভিয়ানের ঘুম ভেঙে গেছে, আর সে ইচ্ছে করে এমন করেছে। হানিয়া ভয়ে ভয়ে জাভিয়ানের দিকে তাকিয়ে বসে থাকে তার চোখ খোলার অপেক্ষায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন জাভিয়ান চোখ খুলে তাকায় না, তখন হানিয়া বুঝতে পারে জাভিয়ানের ঘুম ভাঙেনি। সে আস্তে করে জাভিয়ানের থেকে নিচের হাতটা ছাড়িয়ে নেয়। তারপর ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। হানিয়ার ঘুমটা আজ তাড়াতাড়ি ভেঙে যাওয়ায় সে ভাবে আজকের সকালে ব্রেকফাস্টটা সেই বানাবে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসলে দেখা হয় কুলসুমের সাথে। কুলসুম এত সকালে হানিয়াকে দেখে একটু অবাকই হয়। সে হানিয়াকে জিজ্ঞাসা করে, ভাবি আপনি এত সকাল সকাল উঠে পড়লেন যে? হানিয়া হাসি মুখেই জবাব দেয়, ঘুমটা আজ তাড়াতাড়ি ভেঙে গেল, তাই ভাবলাম আজকের ব্রেকফাস্টটা আমিই বানাই। হানিয়ার কথা শুনে কুলসুম চোখ বড় বড় করে তার দিকে তাকায়। তারপর মাথায় হাত দিয়ে হাই হুতাশ করে বলে, কি কন ভাবি, আপনার জন্য রান্নাঘরে যাওয়া নিষেধ, সে আপনি নাকি এখন ব্রেকফাস্ট বানাইবেন? ভাইজান হলে আমার গর্দান নিব, আর আমি নিজেও আপনারে করতে দিমু ভাবলেন কেমনে? আর আমি নিজেও আপনারে করতে দিব না। আপনি আমারে কন কি কি বানানো লাগবো আমি করতেছি, কিন্তু রান্নাঘরে ঢোকা যাইব না আপনার। হানিয়া কুলসুমের কাছে এগিয়ে এসে তার দুহাত নিচের হাতে নিয়ে আদুরে সুরে বলে, কতদিন তোমাদের রান্না করে খাওয়াই না, আজ করি প্লিজ। তুমি আমায় সাহায্য করো, তাও করতে দাও। যতই তেল মারেন না কেন আমি শুনবো না আপনার কথা। না মানে না, যদি আপনি আমার কথা না শোনেন আমি ভাইজানের কাছে কইয়া দিব। কুলসুমের এমন কথায় হানিয়ার যেমন হাসি পায় তেমন ভয়ও লাগে। জাভিয়ান ইদানিং তার প্রতি একটু বেশি পসেসিভ। সে একটু করলেও জাভিয়ান পারে না তাকে আবার হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে রাখতে। হানিয়া জাভিয়ানকে বুঝে পায় না, এই ভালো তো এই খারাপ। কুলসুমের কথা মতো হানিয়া রান্নাঘরে যায় না, ডাইনিং টেবিলে বসে বসে কুলসুমের কাজ দেখতে থাকে। কুলসুম অবশ্য একা করছে না,
রান্নার জন্য আরেকজন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে। সে এবং কুলসুম হাতে হাতে ব্রেকফাস্ট তৈরি করছে। হানিয়া বসে বসে তাদের কাজ দেখছিল। তখনই উপর থেকে চাবিয়ানের চিৎকার আওয়াজ শোনা যায়। হানিয়ার নাম ধরে ডাকছে ছড়ে ছড়ে। হানিয়া তার এমনটাকে একটু ভয় পায়। কিছু জেনে গেল কি না চাবিয়ান? সে তো জাস্ট পাওয়ার অন করেছিল ফোনের, আর তো কিছু করেনি। তার ভাবনার মাঝে চাবিয়ানের গলা শোনা যায় আবারও। হানিয়া আর বসে থাকতে পারে না। আস্তে ধীরে রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। উপরে এসে হানিয়া চেইনে রুমে ঢুকবে, ঠিক সেই সময় চাবিয়ান হন্তদন্ত হয়ে রুম থেকে বের হতে নেয়। ফলস্বরূপ দুজনের টক্কর লেগে হানিয়া পড়ে যেতে নেয়, কিন্তু ফ্লোরে পড়ার আগে চাবিয়ান তার কোমর ধরে পড়া থেকে বাঁচিয়ে নেয়। হানিয়া ভেবেই নিয়েছিল সে পড়ে যাবে, তাই ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। কয়েক মুহূর্ত চলে যাওয়ার পরও যখন কোনো ব্যথা অনুভব হয় না, তখন সাহস করে চোখ খুলে তাকায়। জাবিয়ানের রাগান্বিত মুখটা একদম তার কাছাকাছি দেখতে পেয়ে সে খানিকটা ভরকে যায়। সে বুঝতে পারে জাবিয়ান তাকে পড়ার আগেই ধরে ফেলেছে। হুট করে জাবিয়ান তাকে কোলে তুলে রুমের ভেতরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর তাকে ধমকে দিয়ে বলে, এমন উল্লুকের মতো দৌড়াচ্ছিলে কেন? না ধরলে কি হতো বুঝতে পারছো? কি আর হতো? অক্কার মা চক্কা পেয়ে যেত। ব্যঙ্গ করে কথাটা বলে হানিয়া। জাবিয়ান তার এমন ব্যঙ্গাত্মক কথা শুনে একটু হকচকিয়ে যায়। হানিয়া তাকে নিচের থেকে সরাতে সরাতে বলে, এমনে লেগে থাকেন কেন সব সময়? ভাল লাগে না। আগের মতো দূরে দূরে থাকতে পারেন না? আজব তো। হানিয়ার কথাটা শুনে জাবিয়ান উত্তপ্ত মেজাজ আরো উত্তপ্ত হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে হানিয়াকে না দেখতে পেয়ে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। এখন আবার এসব বলছে। হাজবেন্ড হয় সে হানিয়ার, নাকি সে লেগে লেগে না থেকে দূরে দূরে থাকবে? হানিয়া এতক্ষণে জাবিয়ানকে সরিয়ে বসা থেকে দাঁড়িয়েও পড়েছিল, কিন্তু জাবিয়ান তাকে আবার বসিয়ে দেয়। হানিয়া জোর খাটিয়ে উঠতে গেলে এবার জাবিয়ান তাকে একদম শুয়ে দেয়। তারপর হানিয়ার উপর নিচের হালকা ভর ছেড়ে শুয়ে পড়ে। পুরোটা ছাড়ে না, কারণ হানিয়ার শরীর এখনো ভালো হয়নি, যথেষ্ট দুর্বল। হানিয়া তাকে ধাক্কাতে লাগলে জাবিয়ান তার দু হাত নিচের হাতের মধ্যে মুঠোয় নিয়ে বেডের সাথে চেপে ধরে। তারপর দাঁত কিরমিরিয়ে বলে, হাজব্যান্ড হই আমি তোমার। আমি লেগে থাকবো না তো তোমার কলেজের ওই হ্যান্ডসাম স্যার থাকবে? হানিয়া জাবিয়ানের কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। হ্যান্ডসাম স্যার বলতে তাদের কলেজের আদিয়াত স্যারই আছে, কিন্তু তাদের মধ্যে জাবিয়ান আদিয়াতকে স্যার কেন জাবিয়ান টেনে আনছে সে বুঝতে পারছে না। সে স্বাভাবিকভাবে বলে, আপনি আমার হাজবেন্ড, লেগে থাকার অধিকার আপনার আছে, কিন্তু আমাদের সম্পর্কটা কি সেরকম পর্যায়ে আছে নাকি আপনি থাকতে দিয়েছেন? আর আদিয়াত স্যারের কথাই বা আসছে কেন? সে আমার শিক্ষক হয়, শিক্ষক হয়ে সে কেন আমাদের মধ্যে আসছে? আসবে না কেন? ওই স্যারের সাথে কথা বলার সময় মুখ থেকে তো হাসি সরেই না। আর আমার সাথে কথা বলার সময় মনে হয় কেউ নিমপাতা খাইয়ে দিয়েছে তোমাকে। এমন ভাব করো। হানিয়া জাবিয়ানের এমন বেহুদা মার্কা জেলাসিতে বিরক্ত। সে জাবিয়ানকে বলে, ডাকছিলেন কেন তখন অমনভাবে? সেটা বলে আমাকে উদ্ধার করুন। জাবিয়ান এখন মনে পড়ে সকালে ঘুম থেকে উঠে হানিয়াকে দেখতে না পাওয়ার কথাটা। সে বলে, আজ এত সকালে উঠে পড়েছো কেন? আর উঠলে ভালো কথা, রুম থেকে বের হয়েছো কেন? আপনার জলহস্তির মতো হাত দুটো দিয়ে যেভাবে চেপে ধরেছিলেন, ঘুমের মধ্যে মনে হচ্ছিল পটলের খেতে যাওয়ার ডাক পড়ে গেছে আমার। অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়েছিল, আর ঘুম আসছিল না বলে নিচে গিয়ে বসেছিলাম। পেয়েছেন উত্তর। এবার উঠুন আমার উপর থেকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার আপনার ভারে। হানিয়া লাস্টের কথা শুনে জাবিয়ানের খারাপ লাগে। সে হানিয়ার উপর থেকে উঠে দাঁড়িয়ে যায়। তারপর থমথমে গলায় বলে, সকালবেলা আমি ওঠার আগে তুমি ঘুম থেকে উঠবে না। যদি ঘুম ভেঙেও যায় তাহলে রুমেই থাকবে। এই কথার হেরফের যেন না হয়, আমি তোমাকে ওয়ার্ন করে দিলাম হানি। কথাটা বলে জাবিয়ান ওয়াশরুমে চলে যায়। হানিয়া তার যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে বেড গোছাতে থাকে। তারপর জাবিয়ানের প্রয়োজনীয় জিনিস বের করে দিয়ে আবারও নিচে চলে যায়। বিকেলে ইনায়া দেখা করতে এসেছে হানিয়ার সাথে। দুই বান্ধবী গার্ডেনে বসে কথা বলছিল। হানিয়া তাকে কাল রাতের কথা জানায়। ঘটনাটা শুনে ইনায়া
ভাবনায় পড়ে যায়। ইনায়া হানিয়াকে বলে, তোর কথা শুনে মনে হচ্ছে ভাইয়া জাভিয়ান ইচ্ছা করে কোনো কারণে স্পর্শাপুকে লুকিয়ে রেখেছে। আর আমার এটাও মনে হচ্ছে তুই যে ইঞ্জেকশনের কথা বলেছিস ওটাও স্পর্শাপুকে দেওয়া হয়। আমারও তাই মনে হচ্ছে। কিন্তু আপুকে নিয়ম করে কিসের ইঞ্জেকশনটা দেওয়া হয়? সে কি অসুস্থ? হতে পারে, না হলে ভাইয়া তাকে পরিবারের সামনে আনছে না কেন? আরে দোস্ত, আমি মনে হয় ইঞ্জেকশনটার নাম জানতে পেরেছি। কিভাবে? হানিয়া গার্ডেনে আসার পর নোটবুকটা নিয়ে এসেছিল নিচের সাথে করে, সেটাই দেখায়। ইনায়া লেখাটার ছবি তুলে নেয়, তারপর হানিয়াকে বলে, এহসান দেখিয়ে জিজ্ঞেস করব এই ইঞ্জেকশনটা কেন দেওয়া হয়। ডাক্তার এহসান হানিয়া ইনায়ার চেয়ে কম করে 6-7 বছরের বড় হবে। সেইবার তারা দেখা করতে গিয়েছিল, তখনও ইনায়া তাকে ডাক্তার বা ভাইয়া বলে সম্বোধন করছিল, কিন্তু আজ ডাইরেক্ট নাম ধরে রাখছে। বিষয়টা হানিয়ার সুবিধাজনক লাগে না। সে চোখ ছোট ছোট করে বলে, ডক্টর এহসান ছেলেটা অনেক ভালো না? ইনায়া বেখেয়ালিতে বলে দেয়, ভালো মানে ওর মতো ছেলে দুটোও খুঁজে পাবি না। এত কিউট, সুইট আর কেয়ারিং। জানিস আমাদের যখনই দেখা হয় আমার কপালে একটা চুমু। কিছু কিছু মানুষ কথা বলতে বলতে এত ভালোবাসে যে তাদের সারাদিন কথা বলতে বললে তারা হাসি মুখে সেটা করবে। সেই ক্যাটাগরির একজন ইনায়া। হানিয়া তাকে সন্দেহবশত একটা কথা জিজ্ঞাসা করতেই সে গড়গড়িয়ে পেটের সব কথা বলে দেয়। এদিকে ইনায়ার সব কথা শুনে হানিয়া হতভম্ব হয়ে যায়। সে নিচের উত্তেজনা চাপিয়ে রাখতে না পেরে অনেকটা জোরে চেঁচিয়ে বলে, কি? উনি তোকে চুমু খায়? অন্যদিকে জামিয়ানের অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় সে বিকেলের দিকেই বাসায় এসে পড়ে। মাত্রই গাড়ি থেকে নেমে বাসার ভেতরে প্রবেশ করবে, সেই সময় গার্ডেন থেকে হানিয়ার একটা কথা শুনে ফেলে। সে দৌড়ে সেখানে গিয়ে আহাম্মকের মতো জিজ্ঞাসা করে। কে কাকে চুমু খাচ্ছে? তাদের দুজনের এমন প্রশ্ন শুনে ইনেও হকচকিয়ে যায়। আবরার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আবরার রেডি হয়ে অফিসের জন্য বের হচ্ছিল, তখনই এসে উপরোক্ত কথাটি বলে। আবরার এশার কথা শোনার জন্য দাঁড়িয়ে পড়ে। জি বলুন। এশা ওড়নার কোনায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলে, ফাহিমের চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে এই মাসে। ও এখন আমি ওর ঘরে তুলতে চাইছে। আপনি যদি আমাদের ডিভোর্সের ব্যাপারটা একটু ভেবে দেখতেন তাহলে ভালো হতো। সাত সকালে এমন কথা শুনে আবরারের চিত্ত আনন্দে উল্লাস করে ওঠে। সেও ক্লান্ত এই মিথ্যা সম্পর্কটাকে সমাজের সামনে বইতে মুক্তি চায় এই ছল চাতুরি থেকে। আবরার মনে মনে বেশ খুশি হলেও তার মুখভঙ্গি দেখে কেউ তার ভেতরের খবর টের পাবে না। আবরার বরাবরের মতোই গম্ভীর স্বরে বলে, আমি আজ উকিলের সাথে কথা বলে আসবো। আমার জানা মতে কম করে হলেও 3 মাস লাগবে। তাও আমি যথাসাধ্য চেষ্টা করব তাড়াতাড়ি পেপারস রেডি করার। আর কিছু বলবেন? এশা নিস্তেজ গলায় বলে, না, আচ্ছা, আমি তাহলে আসছি। আল্লাহ হাফেজ। বিদায় নিয়ে আবরার চলে যায় অফিসে। এশা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চাওয়া দেখে। কাল রাতে ফাহিম তাকে ডিভোর্সের কথা বলার পর থেকে মনের মধ্যে কেমন একটা অস্থিরতা বিরাজ করছে। কেন করছে সে জানে না। এশা জানে এবং নিজেও মানে, আবরারের মতো ছেলে সে মেয়ের ভাগ্যে আছে তার ভাগ্য সুপ্রসন্ন, কারণ সে আবরারের বউ হয়েছে। আজ প্রায় 3 হতে চলল, কিন্তু আবরার কোনোদিন তার কাছে স্বামীর অধিকার দাবি করতে হাত বাড়ায়নি। সমাজের চোখে তার সুখী দম্পতি হলেও এই বদ্ধ ফ্ল্যাট ছানে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নেই। সে থাকে তার মতো, আবরার থাকে তার মতো। এসে এটাও জানে আবরার এক রমণীকে তার মনোপ্রাণ সব দিয়ে ভালোবাসে, আর তার জন্যই হয়তো বউ হওয়া সত্ত্বেও এসের প্রতি কখনো কোনো অধিকার খাটায়নি। এসে ভাবে, এই রমণীটা যদি আমি হতাম, এই সুদর্শন চরিত্রের হৃদয় হরণী যদি আমি হতাম, তাহলে কতই না ভালো হতো। পরক্ষণই সেই ভাবে, না না, কি ভাবছি এসব আমি? আমার মনোপ্রাণ শরীর সব জুড়ে যে আমার ফাহিমের বিচরণ। আবরারের কথা ভাবাও আমার জন্য পাপ। এসব ভংচং বুঝ দিয়ে নিজের মনকে শান্ত করে এশা। তারপর মেন্টর লক করে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে
ফাহিমের সাথে। হানিয়া আর ইনায়া এই সময় অসময়ে জাভিয়ানকে দেখে অবাক হয়ে যায়। তার উপর তারা এমন আহাম্মকের মতো কথা শুনে আরো অবাক হয়ে যায় তারা। হানিয়া নিজেকে সামলে জাভিয়ানকে জিজ্ঞাসা করে, আজ এই অসময়ে বাসায় আসলেন যে, শরীর খারাপ করছে নাকি? এসেছিলাম তো সুস্থভাবেই, কিন্তু তোমাদের অশ্লীল সব কথা শুনে মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছি। হানিয়া আর ইনায়া জাভিয়ানের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। জাভিয়ান তাদের চাহনি দেখে থতমত খেয়ে যায়। হানিয়া চোখ ছোট ছোট করে জাভিয়ানকে জিজ্ঞাসা করে, আমরা কি এমন অশ্লীল কথা বলছি যে সেটা শুনে একদম অসুস্থই হয়ে পড়ছেন? যদিও ধরেও নেই অশ্লীল কথা বলছি, তাহলে আপনাকে জানাতে চাই আমরা তো বলছি শুধু, আর আপনি তো তা আমার ওপর প্রয়োগ করেন, তখন আমার অবস্থা কেমন হয় বোঝেন এবার। এবার হানিয়ার কথা শুনে জাভিয়ান আর ইনায়ার চোখ বড় বড় হয়ে যায়। কয়েক সেকেন্ড পর হানিয়াও বুঝতে পারে মুখ ফসকে কি বলে ফেলেছে। সে শুকনো একটা কাশি দিয়ে জাভিয়ানকে ধমকের সুরে বলে, এখানে কি আপনার? হ্যাঁ, দেখছেন না আমরা পার্সোনাল কথা বলছি? মেয়েলি কথার মধ্যে আপনার কি কাজ? যান রুমে গিয়ে ফ্রেশ হন, আমরা আসছি। আজকে জাভিয়ান সকাল থেকে হানিয়ার বাড়ির উপর আছে। সে কড়া করে কিছু বলতে চাইলে ইনায়াকে চোখে পড়ে তার। মেয়েটা টুকুর টুকুর করে তাকিয়ে তাদের দেখছে। বাহিরের লোকেরা সামনে নিচের ঝামেলায় কথা জানাতে চায় না জাভিয়ান, তাই সে হানিয়ার কথা মতো চলে যেতে নিলে আবার ফিরে এসে ইনায়াকে উদ্দেশ্য করে বলে, বউটা আমার ভীষণই নাজুক, শালিকা সাহেবা, শুনলে না? আমি ধরলেই তার অবস্থা খারাপ হয়ে যায়, তাই একটু দেখে শুনে যা করার করো। আর হ্যাঁ, আমার অধিকারে বেশি ভাগ দিও না আবার, আমি কিন্তু ভীষণ হিংসুটে মানুষ। কথা শেষ করে হানিয়াকে একটা চোখ টিপ দিয়ে সিটি বাজাতে বাজাতে বাসার ভেতরে চলে যায় জাভিয়ান। দুই রমণী আহাম্মক হয়ে তার চাওয়া দেখে। সন্ধ্যার একটু আগে দিয়ে ইনায়াত তার বাসায় চলে গেছে। রসি বেগম আর হানিয়া তাকে অনেক করে বলে রাতের ডিনার করে যেতে, কিন্তু তার বাসা থেকে বারবার ফোন আসে তাকে চলে যেতে হয়। হানিয়ার কুলসুম রসি বেগমের রুমে বসে গল্প করছিল। তখনই জাভিয়ান এসে উপস্থিত হয় সেখানে। জাভিয়ান তার হাতের ফোনটা এগিয়ে দিয়ে বলে, তোমার বাসা থেকে ফোন করেছে, কথা বলো নাও। হানিয়ার মুডটা আজ ভীষণই ফুরফুরে ছিল। এখনো কত মজা করে গল্প করছিল তারা তিনজন। এরই মধ্যে জাভিয়ান এসে তার বাসার মানুষদের সাথে কথা বলতে বললে তারা ফুরফুরে মেজাজের 12 × 24টা বেঁচে যায়। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, এখন কথা বলতে মন চাচ্ছে না, আর তাদের আমার সাথে কি কথা? জাভিয়ান অবাক হয়ে যায় তার এমন বিরক্তি দেখে। সে এতদিন জেনে এসেছে বিয়ের পর সব মেয়েরাই বাবার বাড়ি যাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে, কিন্তু তাদের এই 4 মাসের সংসারে তারা মির্জা বাড়ি গিয়েছে মাত্র একবার। জাভিয়ানও হানিয়াকে নিয়ে যায়নি, আর হানিয়াও কখনো বাড়ি যাওয়ার জন্য আগ্রহ দেখায়নি। তার উপর ও বাড়ির মানুষদের সাথে তেমন কথাও বলে না জাভিয়ান। বলে শুধু সোনিয়া আর আবরারের সাথে বলে, বাবা মার সাথে কথা একদমই বলে না হানিয়া। কিন্তু কেন সেটা বুঝে পায় না জাভিয়ান। জাভিয়ান বেশ জোরে ধমকে বলে, কথা বলতে মন চাওয়া না চাওয়ার কি আছে, ধরো কথা বলো বেয়াদব। বাবা মা ফোন দিয়েছে, তার কথা বলতে মন চাচ্ছে না। হানিয়া জাভিয়ানের কথা শুনে তার হাত থেকে ফোনটা ঝটকা মেরে নেয়। তারপর বসা থেকে উঠে হনহনিয়ে নিচে রুমে চলে যায় ফোন নিয়ে। মনিয়ার কুলসুমের সামনে তাকে বেয়াদব বলায় তার মন খারাপ হয়েছে। তার ইচ্ছের দাম তার বাবা মাই দিল না, সেখানে জাভিয়ানের কাছে দাম আশা করা একটু বেশি হয়ে গেছে তার। জাভিয়ানের এই কয়েকদিনের ব্যবহারে সে আগের কাজগুলো ভুলতে বসেছিল, তাই হয়তো আজ সকাল থেকে একটু বেশি ন্যাকামি করছিল। জাভিয়ান তো হানিয়াকে ভালোবাসে, আর না তো বউ হিসাবে মানে। সে তো হানিয়াকে বিয়ে করেছে প্রতিশোধের জন্য। কথাগুলো ভাবতে ভাবতে নিজের প্রতি রাগ হয় হানিয়ার। হানিয়া চলে যাওয়ার পর জাভিয়ানের রসি বেগম আর কুলসুমের দিকে তাকায়। তারপর হালকা হাসি দিয়ে কুলসুমকে বলে, আমাকে একটু কফি করে দিবি কুলসুম? এখনই আনতাছি ভাইজান। পাখির মতো ফুরুত করে চলে যায় কুলসুম জাভিয়ানের জন্য কফি বানাতে। জাভিয়ানও চলে আসছিল রসি বেগমের রুম থেকে, কিন্তু তখনই রসি বেগম পেছন থেকে ডাক দেয় জাভিয়ানকে। জাভিয়ান শোনো। রসি বেগম তাকে বাবু বা বাবাই বলে ডাকে সাধারণত।
কিন্তু সে জাবিয়ানের উপর যখন রেগে যায় তখন তাকে নাম ধরে আর তুমি করে বলে। রোজি বেগমের হঠাৎ রেগে যাওয়ার কারণটা জাবিয়ান বুঝতে পারে না। রোজি বেগমের দিকে ফিরে বলে, বলো মাম্মাম। তোমার এখন বিয়ে হয়েছে আর হানিয়া তোমার স্ত্রী। তোমাদের বদ্ধ রুমের ভেতর কি হচ্ছে তা কখনোই বাইরের লোককে বুঝতে দিবে না। এতে করে তোমাদের ঘেটে যাওয়া সম্পর্ক আরও ঘেটে যাবে। নিজের স্ত্রীকে সম্মান দিতে শিখো, না হলে সময় গেলে সাধন হবে না। তুমি আমার বুদ্ধিমান ছেলে, আশা করি বুঝতে পেরেছো। জি মাম্মাম। নিজের রুমে যাও।